বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ইদানিংকালে দেখা যাচ্ছে চায়নার সাথে জাপানের টেনশনটা একটু বেড়েছে। এটা যে চাইনিজ পত্রপত্রিকা সেটাতে প্রায়শই লিখছে, চাইনিজ টিভি চ্যানেলেও এটাকে নিয়ে চাইনিজ যে মিডিয়া, চাইনিজ যে মুখপাত্র তারা এটাকে নিয়ে বলা বলি করছে। এখন জাপানের সঙ্গে চীনের এই যে একটা টেনশন নতুন করে শুরু হয়েছে, একটা উত্তেজনা, এর পিছনে কারণ কি এটাকেই এখন বিশ্লেষণ করব। কারণটা হচ্ছে জাপান এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে তার যে সিকিউরিটি পলিসি এবং মিলিটারি পোশ্চার সেটাকে বাড়িয়ে চলেছে। এই যে সানাই তাকাইচি 2025 সালে ক্ষমতায় আসার পর তিনি একজন এক্সট্রিম রাইট উইং পলিটিশিয়ান। এখন রাইট উইংদের বেশি চারিদিকে একটা প্রভাব বাড়ছে, বিভিন্ন দেশেই ন্যাশনালিজমের একটা প্রভাব বাড়ছে। তো তিনি ক্ষমতায় আসার পর জাপানের যে মিলিটারি স্ট্র্যাটেজি ছিল এবং মিলিটারি পোস্টার ছিল সেটা কিন্তু তারা বাড়িয়ে তুলছে। এখন এই যে জাপানের ইনক্রিজ রেকলেস যে মিলিটারি এক্সপানশন, এই এক্সপানশনের অঙ্গ হিসাবে তারা মিসাইল তৈরি করছে, লং রেঞ্জ মিসাইল তৈরি করছে, ড্রোন তৈরি করছে, আদার মিলিটারি ইকুইপমেন্টস তৈরি করছে। এইটা চীনের কাছে একদমই পছন্দসই নয়। এবং জাপান তার যে মিলিটারি বাজেট, সেই মিলিটারি বাজেটটা ইনক্রিজ করছে। বুঝতে পারছেন বন্ধুগণ, যে এই যে ফলে জাপানের এই যে ইনক্রিজড মিলিটারি অ্যারেঞ্জমেন্ট, এটা চায়নার কাছে সন্দেহজনক ঠেকছে এবং চায়না এটাকে ভালো চোখে দেখছে না। এখন এইটাই মূল টেনশনের একটা কারণ বলে মনে হয়েছে। একদিন যাবৎ আমেরিকার সঙ্গে একটা বড় টেনশন ছিল। আমেরিকার সঙ্গে টেনশনের কারণটা গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে, 1.5 বছরের বেশি ধরে চলছে এই কারণে যে আমেরিকার সঙ্গে যে ট্রেড পলিসি এবং ট্যাক্স, অর্থাৎ যে ট্রেড ট্যাক্স, সেটা নিয়ে খুব টানাপোড়েন চলছিল। তো কখনো সখনো সেটা একটু কমছে, কখনো সখনো বাড়ছে, এরকম চলছিল। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প চীনে ভিজিট করতে এসেছিলেন, তিনি এসে ভিজিট করেও গেছেন, তাতেও কিন্তু সমস্যাটা পুরোপুরি মেটেনি। তবে আগের তুলনায় এখন একটু আমেরিকার সঙ্গে তার সমস্যাটা কিন্তু খানিকটা মিটেছে। ফলে যখন আমেরিকার সঙ্গে সমস্যা বাড়ছে তখন চাইনিজ মিডিয়া আমেরিকার সমালোচনা করছে, চাইনিজ পত্রপত্রিকা আমেরিকার সমালোচনা করছে। আবার যখন আমেরিকার সঙ্গে একটু মোটামুটি ট্রেড ডিসপুটটা কমে এসেছে বা ট্রেড ডিসপুটটা আস্তে আস্তে করে মিটে যাওয়ার প্রক্রিয়া এসেছে, নিজেদের মধ্যে একটা সমঝোতা এসে পৌঁছচ্ছে, তখন কিন্তু তারা আবার তাদের মিডিয়া এবং পত্রপত্রিকা তাদের প্রতি, আমেরিকার প্রতি একটু নরম মনোভাব দেখাচ্ছে। এর পিছনে অবশ্যই কারণ যে দুজনকেই দুই দেশকে দরকার। আমেরিকার যে বাজার, সেই বাজারটা চীনের কাছে দরকার এবং আমেরিকারকেও চীনের কাছ থেকে ক্রিটিক্যাল মেটেরিয়ালস সেটা নেওয়ার প্রয়োজন আছে। অতএব একে অপরের নির্ভরশীলতার জন্য তার এই দর কষাকষির মাঝে এসে একটা জায়গায় মোটামুটি এই মুহূর্তে একটা জায়গায় এসে পৌঁছেছে, যাতে করে শুরুতে যে ট্রেড ডিসপুটটা হয়েছিল সেই ট্রেড ডিসপুটটা কিন্তু এখন অনেকটা কমেছে। এর সঙ্গেই এখন দেখা যাচ্ছে জাপানের সঙ্গে তাদের ট্রেড ডিসপুটটা বাড়ছে বা অন্যান্য যে মিলিটারি এক্সপানশনের ব্যাপারটা জাপানের, এইটা ভালো করে চীন দেখছে না। এই না দেখার কারণ হিসেবে দেখা যাচ্ছে চীন এখন জাপানের যে 40টা কোম্পানি আছে, 40টা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের কাছে যে সমস্ত মেটেরিয়ালস দেওয়ার কথা ছিল সেই সমস্ত মেটেরিয়ালস কিন্তু তারা আর এক্সপোর্ট করছে না। এর বাইরে জাপানের যে আরও 20টা কোম্পানি আছে, সেই 20টা কোম্পানিকে তারা ওয়াচ লিস্টে রেখেছে। অর্থাৎ চীন যে সমস্ত মেটেরিয়াল সাপ্লাই করবে তারা সেই মেটেরিয়ালসগুলোকে ডিফেন্স প্রোডাকশনে লাগাচ্ছে কি না, এইটাই এই ওয়াচ লিস্টের একটা অন্যতম অঙ্গ। অর্থাৎ যদি দেখা যায় যে চায়নার থেকে যে মেটেরিয়ালসগুলো তারা নিচ্ছে, বিশেষত ক্রিটিক্যাল মেটেরিয়ালসের মেটেরিয়াল নিচ্ছে, তারা যদি সেটাকে ডিফেন্স প্রোডাকশনে কাজে লাগায়, তাহলে তাদেরকে আর চায়না কিন্তু মেটেরিয়াল সাপ্লাই করবে না, তাদেরকে এই ওয়াচ লিস্টের মধ্যে রেখেছে। এটা জাপানের একটা রাগেরও কারণ। এইটা দুই দেশের মধ্যে টেনশন বাড়ার একটা অন্য রকমের যে একটা পরিস্থিতিকে তৈরি করেছে। এখন জাপানের বক্তব্য হচ্ছে যে আমরা যে আমাদের মিলিটারি এক্সপানশন করতে চাইছি বা মিসাইল
প্রোগ্রাম বাড়াচ্ছি বা ড্রোন প্রোগ্রাম বাড়াচ্ছি, আমাদের একটা থ্রেট আছে, সেই থ্রেটটাকে কাউন্টার করার জন্য। কার কার কাছে থ্রেট আছে? তারা বলছে, জাপান বলছে আমাদের থ্রেট আছে, চায়নার কাছে থ্রেট আছে, চায়নার দিক থেকে থ্রেট আছে, এবং নর্থ কোরিয়ার দিক থেকে থ্রেট আছে। ফলে এই থ্রেটগুলোকে আমাদের কাউন্টার করতে গেলে আমাদের মিলিটারাইজেশন করা একান্ত প্রয়োজনীয়। এইটা জাপানের বক্তব্য। এখন এটা তো ঘটনাও যে জাপানের যে মিলিটারি এক্সপানশন যদি না হয়, যদি কোনো কারণে চীন আক্রমণ করে বা নর্থ কোরিয়া আক্রমণ করে, সেক্ষেত্রে তারা কীভাবে কাউন্টার করবে। দ্বিতীয়ত হচ্ছে তাইওয়ানকে যেভাবে চায়না শাসাচ্ছে, বিভিন্ন সময় তাইওয়ান দখল করার কথা বলছে, ফলে তাইওয়ান নিয়েও একটা টেনশন আছে। কারণ চীন যদি তাইওয়ানকে দখল করে, তারপরে কিন্তু তাদের জাপানের দিকে লক্ষ্য হতে পারে। সেই জন্য জাপান কিন্তু এর মধ্যে জানিয়ে দিয়েছে যে তাইওয়ানের উপর কোনো রকম আক্রমণ আমরা আমাদের মাটিতে আক্রমণ বলে ধরে নেব, এবং সেক্ষেত্রে আমরা চায়নার সঙ্গে চায়নার বিরুদ্ধে তাইওয়ানের সঙ্গে যোগদান করতে বাধ্য হব। তো এটা আরেকটা যে চীনের সঙ্গে জাপানের যে উদ্বেগ বাড়ার আরেকটা কারণ। অর্থাৎ খোলামেলা জাপান যেভাবে তাইওয়ানের সমর্থনে নেমেছে, সেটাও চীনকে কিন্তু ভাবিয়ে তুলেছে। অর্থাৎ চীনের যে তাইওয়ান দখলের স্বপ্ন, সেই তাইওয়ান দখলের স্বপ্নে শুধু তাইওয়ান নয়, তার পাশে এখন জাপানও কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এরপরে যে ধরুন জাপানের আরেকটা কি সমস্যা ছিল, জাপানের সমস্যা হয়েছে যে জাপানে ইউএস বেস আছে। ইউএস জাপানে বেস করে বলেছে যে জাপান যদি কোনো কারণে আক্রান্ত হয়, তাহলে আমেরিকা তাকে সাপোর্ট করবে। কিন্তু ইদানিংকালে যে ইউএস পলিসি, আমেরিকার যে পলিসি, সেই পলিসিকে জাপান আর বিশ্বাস করতে পারছে না। আমেরিকার পলিসির মধ্যে কোনো স্থিরতা জাপান খুঁজে পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইরানের সঙ্গে যুদ্ধের সময়, ইরানের সঙ্গে যুদ্ধের সময় আমেরিকান যে বেসগুলো মিডল ইস্টে ছিল, ইউএই বলুন, সৌদি আরব বলুন, বাহার বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, কোনো জায়গাতেই কিন্তু এই দেশগুলোকে যেভাবে সমর্থন করার কথা ছিল মিলিটারি আগ্রাসনের বিরুদ্ধে, সেই মিলিটারি আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার এই বেসগুলো কিন্তু ইরানের যে মিসাইল আক্রমণ, ড্রোন আক্রমণ, এগুলো থেকে কিন্তু এই সমস্ত দেশকে রক্ষা করতে পারেনি। নিজেদের বেসেতেই নিজেরা আক্রান্ত হয়ে গেছে। ফলে আমেরিকার যে শক্তি, সেই সম্পর্কে এখন কিন্তু মিডল ইস্টের দেশগুলো সন্দিহান্ত হয়েছে, এবং এর ফলটা জাপানেও যে পড়েছে। অর্থাৎ জাপান কোনো কারণে যদি নর্থ কোরিয়া বা চাইনাদের আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমেরিকান বেস বা আমেরিকা কতটা সাহায্য করে জাপানকে রক্ষা করতে পারবে, এটা কিন্তু এখন জাপান খুব একটা ভরসা করতে পারছে না। সেই জন্য জাপান চাইছে বেটার টু মেক আর ওন সেলফ ডিফেন্স সিস্টেম স্ট্রেনথেন। অর্থাৎ নিজেদের যে আত্মরক্ষার বিষয়টা, নিজেদের যে মিলিটারি পাওয়ারটা, সেইটাকে আমাদের নিজেদের স্বার্থেই বাড়াতে হবে। মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা যদি নিজেরা নিজেদেরকে সার্ভাইভেল করতে না পারি, নিজেদেরকে ফিট করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের কিন্তু সংকট তৈরি হতে পারে। এটা জাপানের যে মিলিটারাইজেশন এবং মিলিটারি মানে যে ইনক্রিজ, মিলিটারি বাজেট ইনক্রিজ, মিলিটারি যে ইকুইপমেন্ট যে তৈরি করার ব্যাপারটা, এটা একটা আছে। তাও চীন আরেকটা সন্দেহ হচ্ছে, জাপান কোনো সময় যদি নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করে ফেলে, তাহলে সেক্ষেত্রে চীনের কাছে একটা মস্ত বড় সমস্যা হবে। এবং আমেরিকা যদি কোনো কারণে একটু সাহায্য করে, তাহলে জাপান যে কোনো সময় কিন্তু নিউক্লিয়ার হচ্ছে যে ওয়েপন্স তৈরি করে ফেলতেও পারবে। সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে কেউই বাধা হয়ে থাকতে পারবে না, বা বাধা দিয়ে তাদেরকে আটকাতে পারবে না। সেটাও চীনের কাছে কিন্তু একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন এর মধ্যে আগামী দিনে যে এপিইসি আছে, এপিইসির মিটিং আছে। এপিইসি মানে এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে কোঅপারেশন আছে, একটা ফোরাম, তার মিটিং আছে। সারা বছর ধরেই চীনের বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে, অন্যান্য জায়গাতে মিটিং হয়েছে। এইটার সম্ভবত নভেম্বরের যে আপনার 18-19 তারিখ একটা মিটিং হবে। সেই মিটিংয়ে এখন শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি দুজনের মধ্যে মিটিং যদি হয়, কথা যদি হয়, মানে মিটিংয়ের সাইডলাইনে যদি দুই দেশে যদি কথাবার্তা হয়, সেখানে এই উত্তেজনাটা কমে কিনা, সেটাই আগামী দিনে দেখার। তবে এ ব্যাপারটা নিশ্চিত যে জাপান কোনো কারণেই কিন্তু তাদের যে মিলিটারি ক্যাপাবিলিটি যে এনহ্যান্সমেন্ট, এটাকে তারা কিন্তু সহজে কমাবে না। ইদানিংকালে আরেকটা যে চাইনা রুষ্ট হওয়ার কারণ হয়েছে, সেটা হচ্ছে সানাই তাকাইজি কদিন আগে ভারত এসেছিলেন, এবং ভারতে এসে ভারতের সঙ্গে যে জাপানের সম্পর্কটা, সেই সম্পর্কটা যে শিনজিয়াবো তৈরি করে রেখেছিলেন, সেই সম্পর্কটা তিনি আবার রিভিউও করেছেন, এবং সেই সম্পর্কটাকে আরও সুদৃঢ় করেছেন, গাঢ় করেছেন, এবং একটা ডিফেন্স এগ্রিমেন্টও হয়েছে।
ডিফেন্স সিকিউরিটি এগ্রিমেন্ট হয়েছে, সে ব্যাপারে খুব খোলামেলা আলোচনা আছে। এটাও চীনের কাছে একটা উদ্বেগের কারণ, কারণ চীন কোনো কারণেই চাইবে না যে ভারত এই অঞ্চলে গুরুত্ব পাক। এই অঞ্চলে গুরুত্ব পেয়ে জাপান ভারত ভীষণভাবে কাছাকাছি এসে যায়, সেটা চীনের কাছে একটা থ্রেট হতে পারে। পাকিস্তানের কাছে যেমন একটা থ্রেট, চীনের কাছেও একটা থ্রেট, কারণ ভারত এখন একটা বৃহৎ শক্তি, ভারতকে বাদ দিয়ে এখন কিছু হবে না, এটা জাপানও বুঝে গেছে, অন্যান্য ছোটোখাটো দেশগুলোও বুঝে গেছে। আর ভারতের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ভারত কখনো কাউকে আক্রমণ করবে না, এই দৃষ্টিভঙ্গিটা সবাই পছন্দ করে। দ্বিতীয় হচ্ছে ভারত সবসময় বিপদের দিনে কোনো দেশের পাশে আছে, এটা সবার কাছে খুবই গ্রাহ্যনীয়। এখনই যেমন দেখা গেছে ভেনেজুয়েলাতে যে আপনার ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে, প্রচুর মানুষ ইনজোর্ড হয়েছে। ভারত থেকে মেডিকেল টিম তারা সেখানে গেছে ওষুধপত্র নিয়ে, সেখানে যে অস্থায়ী হাসপাতাল তৈরি, মেকশিফট হাসপাতাল তৈরি করে সেখানে সেবা করছে। করোনার সময় সারা বিশ্ব দেখেছে ভারত কীভাবে সকলকে আপনার ওই ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে। ফলে ভারতের এই যে সাহায্যের হাত, এটা কিন্তু বহু দেশ ভুলতে পারছেন, এবং ভারত যে কোনো বিপদের দিনে পাশে যে হাজির হবে, এটা সব দেশের কাছে একটা মস্ত বড় যে একটা আগামী দিনের একটা অ্যাসিওরেন্স যে উই হ্যাভ এ ফ্রেন্ড হু ক্যান হেল্প ইন নিড। এটা ভারত এটা কিন্তু এ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে। তারই কারণ হিসেবে দেখা যাচ্ছে ভারতকে, প্রধানমন্ত্রী মোদিজিকে বিভিন্ন দেশে গেলেই সে দেশের সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে ভূষিত করা হচ্ছে। এটা একটা দেশের পাওনা, এটা তো ব্যক্তি হিসাবে নরেন্দ্র মোদী পাওনা না, তিনিও বারবার বলে এই সমস্ত সম্মান 140 কোটি ভারতবাসীর সম্মান। তো এই একটা কারণ চীনের কাছে খুব একটা অসুবিধা ঠেকছে আর কি, যে ভারতের সঙ্গে জাপানে এত মাখামাখি হচ্ছে, জাপান ভারতে ইনভেস্ট করবে, আবার বহুগুলো চুক্তি হয়েছে, এটাও তাদের কাছে একটা সহ্যের মধ্যে থাকছে না, তারা এটাকে একটু অস্বস্তিতে দেখছে। এখন বিষয়টা হচ্ছে এইটা যে মূল কারণ, এর মূল কারণটা কিন্তু একদিনের বিষয় না, এটা দীর্ঘ পুরাতন একটা ইতিহাস থেকে এটা এসেছে। অর্থাৎ জাপান যদি অনেক বেশি শক্তিশালী হয়, সেটা যে চীনের কাছে একটা থ্রেট হতে পারে, এটা কিন্তু চীন জানে। কারণ এটা আজ নয়, এটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত, সেই সময় চীন দেখেছে যে জাপানের যে আগ্রাসন, সেই আগ্রাসন কীভাবে বিশাল একটা চীনের ভূখণ্ড দখল করেছিল। শুধু তাই নয়, এই অঞ্চলের অধিকাংশ ভূখণ্ডকেই তারা কিন্তু দখল করেছিল। ইন্দোনেশিয়া থেকে শুরু করে, তাইওয়ান থেকে শুরু করে, মায়ানমার, ফিলিপিন্স সব কিন্তু জাপানের কবজাতে এসেছিল সেই সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই সময় দুটো পক্ষ হয়েছিল, আপনার জানেন হয়তো, একটা হচ্ছে মিত্রপক্ষ, একটা হচ্ছে শত্রুপক্ষ বলা যায়। একটা হচ্ছে যে অ্যালাইড পাওয়ার্সের মধ্যে ছিল আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইউএসএসআর, রাশিয়া ছিল এক পক্ষে, আর অন্য পক্ষে ছিল তারা হচ্ছে যে যাদেরকে এরা শত্রুপক্ষ বলতো, তারা হচ্ছে নাজি জার্মানি, ইতালি এম্পায়ার এবং জাপান এম্পায়ার এবং ইতালি কিংডম। এই যে ত্রিশক্তি, এই ত্রিশক্তির সঙ্গে লড়াইটা হয়েছিল। সবশেষে যখন জাপানে সেই হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোম বিস্ফোরণ করে জাপানকে পরাজিত করা হয়, বা এই অক্ষকে পরাজিত করা হয়, তারপর থেকে জাপান যে পরিমাণ যে ল্যান্ড এই অঞ্চলে তাদের এক্সপানশন করেছিল, সমস্ত ল্যান্ড তারা শর্তে সমস্ত ল্যান্ড ছেড়ে দিতে বাধ্য হয়। এবং যে পুরাতন অবস্থায়, যুদ্ধের আগে যে অবস্থায় যে দেশে যে শাসক ছিল, যে ধরনের শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থাটাই কিন্তু আবার চালু হয়। তো ফলে চীনের একটা ভয় আছে যে জাপান যদি অনেক বেশি শক্তিশালী হয় এবং তাইওয়ান জাপান মিলে তার সাথে যদি ভারত যুক্ত হয় আগামী দিনে, সেটা একটা চীনের কাছে মস্ত বড় থ্রেট হতে পারে। সেই আশঙ্কা থেকেই জাপানের শক্তি বৃদ্ধি, বিশেষ করে সামরিক শক্তি বৃদ্ধি, এটা কোনো কারণেই চীন চাইছে না। তাই তারা এখন আমেরিকার যে সমালোচনা করতো সেই সমালোচনা ছেড়ে দিয়ে এখন জাপানের সমালোচনা শুরু হয়েছে। এবং চীনের মনে হয়েছে এখন যে 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 পারিপার্শ্বিক যে দেশগুলো আছে তাদের উপর কীভাবে প্রভুত্ব বাড়ানো যায়, এবং তারা যাতে যথেষ্ট শক্তিশালী হয়ে চীনের কোনো ক্ষতির কারণ না হতে পারে, সেটা তাদের সুনিশ্চিত করা। আমেরিকা অনেক দূরের দেশ, আর আমেরিকা ইদানিংকালে অনেক দুর্বল হয়েছে, বিভিন্ন জায়গায় যুদ্ধে লিপ্ত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকার অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে আর্থিক ক্ষতি হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধে তো ব্যাপক ক্ষতি হয়েছে। আমেরিকার অর্থনীতিও এখন অনেকটাই আগের তুলনায় বলা যায় খারাপের দিকে, মুদ্রাস্ফীতি অনেক বেশি বেড়েছে। তো এই মুহূর্তে ইন কম্পারিজন বিটুইন জাপান অ্যান্ড আমেরিকা, চীন ফাউন্ড দ্যান জাপান ইজ রাদার মোর থ্রেট দ্যান আমেরিকা। অর্থাৎ জাপান তাদের কাছে অনেক বেশি উদ্বেগের নিরাপত্তার দিক থেকে আমেরিকার থেকেও। তো ফলে সেই জন্যই
জাপানকে সমালোচনা করে তাদেরকে সব মিলিয়ে একটা জায়গায় দাবিয়ে রাখার চেষ্টা করা, বা সারা যে ওয়ার্ল্ড কমিউনিটির কাছে বোঝানোর চেষ্টা করা যে জাপানে যে শক্তি বৃদ্ধি করাচ্ছে, এটা কিন্তু এই যে ইন্দো স্পেসিফিক যে অঞ্চল, এই অঞ্চলে একটা উদ্বেগের সৃষ্টি করছে, এবং এটা সবারই লক্ষ্য করা উচিত। চীনের উদ্দেশ্য এটাই, জাপানের যে শক্তি বৃদ্ধিটাকে যেভাবে প্রতিহত করা, জাপানকে যে যে ওয়ার্ল্ড যে ওয়ার্ল্ড পলিটিক্স এবং এশিয়া স্পেসিফিক রিজিয়ানের যে দেশগুলো আছে তাদের কাছে প্রচার করা এবং জানানো যে জাপানের শক্তি বৃদ্ধি এই অঞ্চলের জন্যে ক্ষতিকারক, এবং আগামী দিনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পুরনো ঘটনা তাকেও হয়তো আগামী দিনে চীন উস্কে দিতে পারে এই অঞ্চলের দেশগুলোকে জাপানের বিরুদ্ধে তৈরি করার জন্য। তো কী হয় আগামী দিনে সেটা দেখতে হবে, সবই আনুমানিক ব্যাপার। তো এই মুহূর্তে কিন্তু আমেরিকার থেকে চীন জাপানের বেশি সমালোচনা শুরু করেছে, এইটা বাস্তব সত্য। এটা বিভিন্ন টিভি নিউজ, তাদের চীনের টিভি নিউজ এবং পত্রপত্রিকাতে এটা পরিষ্কার করে বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা কমেন্টস করে মতামত জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এই বিষয়টা সম্পর্কে আপনাদের নিজস্ব কী মত, সেটার থেকে আমারও কিছু নতুন করে জানা হবে এবং শিক্ষা হবে। ধন্যবাদ।